সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক প্রতিদিন এই সময় হাজির হয়ে যাই কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে নতুন বিষয় এবং নতুন অতিথির সাথে। আমাদের আজকের বিষয় বিমান দুর্ঘটনা ও দগ্ধ রোগীর চিকিৎসা। আমাদের আজকের অতিথি মেজর ডাক্তার খসরুজ্জামান, ওষুধ বিশেষজ্ঞ ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের স্টুডিওতে। জি, ধন্যবাদ। দর্শক, সাম্প্রতিক ঘটে যাওয়া মর্মান্তিক ফাইটার বিমান দুর্ঘটনায় অনেক শিশু এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত আছেন আমরা জানতে পেরেছি। এমন মর্মান্তিক ঘটনা আর না হোক, সে আশা আমাদের সবারই। কিন্তু বিমান উড়বে আকাশে, কিন্তু তার আগে পাইলটের শরীর ও মন কতটা প্রস্তুত থাকা প্রয়োজন, এবং এই ধরনের প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়নের আগে একবার দেখা হয় ফ্লাইট যারা বিমান পরিচালনা করছেন তাদের শারীরিক অবস্থাকে, এবং এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে একজন মানুষ কিভাবে চিকিৎসা পেয়ে থাকে এবং সেই চিকিৎসার পদ্ধতি, এবং আমাদের বাংলাদেশে ফার্স্ট রেসপন্স, বার্ন ইউনিট, ট্রমা কেয়ার, এগুলো সব কিছু আসলে কতটা প্রস্তুত এই ধরনের ট্রমাকে হ্যান্ডেল করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা প্রথমেই জানতে চাচ্ছি, আপনাকে স্বাগত আবারও, এবং খুব দারুণ মর্মান্তিক একটি ঘটনা। এটি আসলে একদম কাম্য নয় কারো কাছেই। আমরা ব্যথিত, এখন পর্যন্ত ভুলতে পারিনি। এমন একটি পর্যায় থেকে আমি যেটা বলছিলাম, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কি আসলে প্রস্তুত? আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি যদি জানি আপনি ডেপুটেশন আর্মি মেডিকেল কোর থেকে বিমান বাহিনীতে অ্যাডজুটেন্ট পদে অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে পাইলটদের চিকিৎসাও করতেন, একটু জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ। সম্ভবত এভাবে বললে ভালো হবে যে এয়ারফোর্সে বিমানে যারা বৈমানিক তাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন। একদম, সে যে হবু বৈমানিক, তো প্রথমে যে পরীক্ষাটা হয় আমরা কম বেশি জানি ISSB, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। সেখানে নেভি, আর্মি এবং এয়ারফোর্সের সব একই সাথে পরীক্ষার একটা সেকেন্ড ফেজে হয়। তার আগে একটা IQ টেস্ট হয়। IQ সম্বন্ধে আমাদের কম বেশি ধারণা আছে, এটা বুদ্ধিদীপ্তি দেখার। একদম। এবং এই তিনটা টেস্টের ভেতরে তিনটা অর্গানাইজেশন, সবচেয়ে বিমান বাহিনী স্পেসিফিক্যালি যারা জিডি পাইলট হবেন, যারা ডিউটি পাইলট হবেন, তাদের IQ সবচেয়ে বেশি দেখা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং হিসাবটাও এরকম যে বাংলাদেশে তো 16 কোটির ভেতরে প্রায় 4 লক্ষ লোক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। এটা ইন্টারমিডিয়েটের পরে এটা ঢুকবার অবকাশ থাকে। তো যতই পরীক্ষা দিক না কেন, গড়ে 15 থেকে 20 জনের বেশি কোনো বছরই টেকে না। কথাটাকে আমি পজিটিভলি বলতে চাচ্ছি যে এটা এত শক্ত করে স্ক্রিনিংটা করা হয় যে ওই বুদ্ধিদীপ্তি এবং অন্যান্য কথাগুলি আমি আসছি সেগুলো সমন্বয়ে, সেইগুলিতে মাত্র 16 জন থেকে এই লক্ষ লক্ষ লোকের প্রত্যেক ভেতরে। তাহলে আমরা তাদের গুণগত উৎকর্ষটা কতটুকু হতে পারে এটাতে আমরা বুঝতে পারি। তাহলে ওটা রিটেন পরীক্ষা এবং অন্যান্যতে ওই রকম মার্ক পাওয়ার পরে ওনারা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের কথা একটু আগে বলেছি, সেখানে অন্তত 4 থেকে 5 দিন ওনাদেরকে পর্যবেক্ষণ করা হয়। সেখানে মনস্তাত্ত্বিক পরীক্ষাটা অত্যন্ত সংবেদনশীল। সেখানে সাদা পোশাকে মনস্তাত্ত্বিকরাও থাকেন, সাইকিয়াট্রিস্টরা থাকেন এবং ইউনিফর্মেও থাকেন। মানে উনি আসলে কেমন করছেন সাদা পোশাকে এটাকে মনিটর করা যায়। আবার ইউনিফর্ম দেখে ওনার কোনো স্ট্রেঞ্জার ফোবিয়া হয় কি না এটা দেখবার জন্য তাকে ওই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করা হয়। একটা টেবিলে উনি কতটুকু তাত্ত্বিক এবং মাটিতে কতটুকু উনি ইনপ্রম্পচু সিদ্ধান্ত নিতে পারেন, এটার জন্য জিটিও আছে, গ্রাউন্ড ট্রেনিং অফিসার আছে, তারা ওনাকে সরাসরি প্রশ্ন করেন। তাহলে মাঠের ভিতরে ইনি কেমন থাকেন সেটিও দেখা যায়, অন গ্রাউন্ডে কাজটা কীরকম। এরপর হলো যে টিকে গেলে এবার আসে মেডিকেল পরীক্ষাটা, অন্তত যেটার জন্য আমি এটা কথা বলতে এসেছি। এটা ঢাকা CMH সম্মিলিত সামরিক হাসপাতাল, এটা টারশিয়ারি হাসপাতাল। আমরা মোটামুটি CMH নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন ক্রাইসিসে। সুতরাং এটাকে আমরা একটা গ্রহণযোগ্য একটা প্যারামিটার ধরতে পারি। সেখানে একদম প্রত্যেকটা অর্গান ধরে ধরে দীর্ঘমেয়াদী চিকিৎসা করা হয়। যেমন ধরেন আমরা কম বেশি জানি যে হার্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে ECG করলে ধরা পড়বে, পেটে যদি কোনো সমস্যা থাকে কথার ছলে তার একটা আল্ট্রাসাউন্ড করলে প্রাথমিকভাবে একটা তার ধরা পড়বে। তাহলে পারে এইটা অর্গান ধরে ধরে প্রত্যেকটা মানুষ, ধরেন আমার আর আপনার বিদেশে যাবো, আমি যদি ফিট টোটালটা দেখতে চাই, যেইগুলি প্যারামিটার মাথার চুল থেকে আমি লেমন পায়ের নখ দিয়ে সবগুলি পরীক্ষা করা হয় এবং প্রত্যেকটাতে বোর্ড তৈরি করা হয় এবং বিভিন্ন বিশেষজ্ঞরা, প্রত্যেকটা বিশেষজ্ঞরা সব কিছু দেওয়ার পর কম্প্রিহেন্সিভ একটা রেজাল্ট আসার পরে তারপর তাকে সুইটেবিলিটি রিপোর্ট দেওয়া হয় যে সে এই পরবর্তী 3 বছর যে ট্রেনিংটা হবে তার জন্য সে সুইটেবল। ওই সময় ফ্লাইয়ের কথা বলা হয় না। এবং এই 3 বছর আবার ট্রেনিংয়ে প্রতিদিনই তাকে শারীরিক এবং মানসিক পরীক্ষার ভিত্তিতে যেতে হয়। এবং ট্রেনিং শেষে যখন কমিশনিংটা হয়
এই 3 বছরে কিন্তু তাকে যথেষ্ট সে স্ট্রেস, ফিজিক্যাল হার্ডশিপ এবং ইনপ্রম্পটু সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলি তার ধরা পড়ে, যেটা সে পারবে। এবং ট্রেনিংয়ে অনেকে আর এটা কোয়ালিফাই করতে পারে না, সুতরাং হয়তো বিমান বাহিনী অন্য পদবিতে সে যেতে পারে, কিন্তু ফ্লাই আর করতে পারে না। এরপর তাকে ফ্লাইং করবার জন্য প্রতিনিয়ত চেক করবার সময় একটা সেন্ট্রাল মেডিকেল বোর্ড আছে, CMB, সেখানেও এই 3 বছরে তার সমন্বিত কাজগুলিকে একত্রিত করে দেখা হয় যে কোনো বিশেষ দিনে কোনো, সে তো মানুষ, তার তো কোনো অসুস্থতা লুকানো থাকতে পারে অথবা হতেই পারে, যদি হয় তাহলে হয়তো বিমানের অন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পাইলটের বেলায় আমি সংক্ষেপে যদি বলি, 0 টলারেন্স নেওয়া হয়। যখন সে সম্পূর্ণ ফিট তখনই কেবল তাকে এই GDP-তে কমিশনিংটা দেওয়া হয়। দারুণ, আপনি আসলে একদম ভিতরের কথাগুলো খুব সুন্দরভাবে সহজে আমাদের বললেন। আমি যদি একটু জানতে চাই, প্রি ফ্লাইট চেক আপ আসলে কি? জি, ধন্যবাদ। এটা কমিশনিং পাওয়া যে কোনো পাইলট ফ্লাই করবার জন্য এলিজিবল হন, যে পদ্ধতিগুলো আপনি বললেন। জি, এবং এটা আমরা আজকে এই সময়কালে সলো শব্দটা শুনে ফেলেছি। সলো হলো যে ধরেন আমি ড্রাইভিং আপনার পাশে শিখি, আপনি প্রতিদিন আমাকে হাতে কলমে শেখান, আমি পাশে বসে বসে শিখি। তো এরকম করে আপনার একটা আস্থা হলো যে আমি একদিন পারবো। তো দীর্ঘদিন পরে আপনি চলে গেলেন, আমি একাই গাড়ি চালালাম, ব্যাপারটা পুরোপুরি তাই। তো এই ওনার ট্রেনিংয়ের সময় পাশে একজন ইনস্ট্রাক্টর থাকেন, উনি ওই কোয়ালিফাইড ফ্লাইং QFI বলা হয়, তিনি খুবই কিভাবে শিক্ষাদান এটা সম্বন্ধে উনি খুবই দক্ষ এবং পুরো যন্ত্রের সাথে উনি সম্যক অভিহিত, বলা যেতে পারে কোচ একদম। মানে হাতে কলমে করার পর যখন উনি বুঝতে পারেন এবং নির্ধারিত সময়সীমা থাকে এবং বিভিন্ন প্যারামিটারে যে তার ছাত্র এখন এককভাবে ফ্লাই করতে সক্ষম এবং অনেকগুলি বলেছে মানদণ্ড যখন উনি যোগ করে উনি সন্তুষ্ট হন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটাকে পাশ করিয়ে নিয়ে তখন তাকে সলো করতে দেওয়া হয়। তখন যে দুর্ঘটনাটা ঘটেছিল আমরা কম বেশি পত্রিকাতে দেখেছি যে উনি সলো করবার প্রথম দিনই ওনার এই দুর্ঘটনাটা ঘটেছিল। আমরাও এই যে বিষয়টি বলেন, আসলে আপনিও বলছিলেন পাইলটরা মানুষ, আসলে দীর্ঘদিন ফ্লাই করার পরে তাদের কি কোনো ধরনের জটিলতা শারীরিকভাবে আসতে পারে কিনা, এই ধরনের কোনো সিনড্রোম দেখা দেয় কিনা বা কোনো ট্রমা হয় কিনা তাদের, এই বিষয়গুলো আসলে একটু যদি জানাতেন আমাদের। জি, ধন্যবাদ। আপনি খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। প্রথম কথা আপনি বলেছেন যে আপনি যে কোনো পাইলট একটা মানুষ, অতীন্দ্রিয় কিছু না, এবং তার আমার মতো ক্ষুধা, তৃষ্ণা, অসুখ বিসুখ, বয়স ইত্যাদি সব কিছুই থাকবে। এবং আমাদের দেশ সম্বন্ধে আমি আর কোনো কথাই বলতে চাই না। একটা স্বাস্থ্য ঠিক রাখবার জন্য বিভিন্ন উপাদান আছে, খাদ্যের পুষ্টি, সামাজিক নিরাপত্তা, সিকিউরিটি, মাইন্ডফুলনেস, এগুলি যা আছে তার জন্য সমভাবে তাকে প্রভাবিত করে। সুতরাং এবং তার পিতা বা তার ইত্যাদি জেনেটিকভাবে উনি কোনো অসুখ পেয়েছিলেন কিনা সেগুলি তো আমরা আসলে ওইভাবে জানবার অবকাশ খুবই কম থাকে। কিন্তু প্রতিনিয়ত যখন উনি ফ্লাই করেন, আমরা একটা চিন্তা করি ফ্লাইটটা আমি আপনি ধরেন 1 ঘন্টা গাড়িতে চলে আমরা মাথা ঝিমঝিম করে, একদম। তো ওনারা কত জোরে যান এবং এই আমরা দেখেছি যে ফ্লাইং বিমান এরকম করে ওলট পালট খায়। আমি যদি খুব কোলাগাল ভাষায় বলি, এভাবে করে, একবার উঁচু হয় একবার নিচু হয়। আমি আপনি যদি রোলার কোস্টারে চড়ি 1 ঘন্টা, তাহলে আমার আপনার কতটুকু মাথা ব্যথা করবে। তাহলে ওনারা ততটুকু স্পিডে আসেন এবং দ্রুতই হয়তো তাকে বদলাতে হয়। তাহলে এরকম করে যখন ঘন্টার পর ঘন্টা উনি চলেন, তখন ওরা মাথা ব্যথা হতে পারে, কানে ব্যথা হতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, এগুলি পড়তে পারে বলেছি আমি। আচ্ছা, তারপর গ্র্যাভিটেশন জি তাকে টানে এবং তার মোশন সিকনেস হতে পারে। দীর্ঘদিন ফ্লাইং করার পর যাদের ফ্লাইং আওয়ার বেড়ে যায়, তারপর বর্ষ পরিপূর্ণভাবে বাড়তে থাকে, তাদের পিউপিলের পরিবর্তন হয়, চোখের মণির পরিবর্তন হয়, নাকের ভিতরে পরিবর্তন হয়, হৃৎপিণ্ডে পরিবর্তন হয়। এখন এটা শুনতে অনেক ভয় হচ্ছে, মনে চাপাতভাবে পিসমেন্ট চিত্র গেল। তো বিষয়টা অভিযোজিত একটা ব্যাপার, যদি অভিযোজিত ব্যাপারটি আছে, পাশাপাশি এনাদের স্ক্রিনিংটা হয় এবং এটা চিকিৎসাও আছে। এবং এই বিষয়ে চিকিৎসকদের আলাদাভাবে পাঠ আর পঠন দেওয়া হয়, তাদেরকে এভিয়েশন মেডিসিন স্পেশালাইজেশন করা হয়। দুঃখিত। তো উনি যখন এরকম যদি কোনো ক্রমে জটিলতা হয়, তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, চিকিৎসা যদি ভালো হয়ে যায় তাহলে উনি ফ্লাইংয়ে থাকেন। আমরা একটা বিরতির পর ফিরে আসছি একটু পর আপনার কাছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট দেখছেন, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্ট, আর বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনায় ফিরে যাই। আপনার সাথে আলোচনা করছিলাম, কিছু দারুণ বিষয় জানতে পেরেছি। আমি যদি একটু আপনার সাথে আরেকটু যুক্ত হয়ে জানতে চাই,
34 বছর প্রায় 32টি দুর্ঘটনা, এর আগের দুর্ঘটনাগুলো হয়তোবা জনসাধারণের তেমন ক্ষতি হয়নি, বাট এবারের ক্ষতিটা আসলেই মর্মান্তিক। আমরা যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে আসলে বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের আসলে কতটা রেডি আছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, যেমন আসলে বার্ন ইউনিট, ট্রমা কেয়ার, তারপর হচ্ছে যারা মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট দিবে, সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, ধন্যবাদ। কিছুদিন আগে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে, তাতে ঢাকাকে বাংলার পৃথিবীর 137টা প্রধান নগরীর ভেতরে 135তম, লাস্টের দিক থেকে ফার্স্ট বাট ওয়ান 135তম। তো তার ভেতর থেকে একটা অংশ খুবই ভালো হবে, এইটা তো প্রত্যাশা করাটাই মানে অকল্পনীয় একদম। তো ওই বাকি যেভাবে চলছে এই হেলথ সেক্টর অথবা তার এই অংশটুকু যে তার থেকে অতীন্দ্রিয় ভালো চলছে তা না। এখন আমাকে যদি স্পেসিফিক কথা বলতে বলা হয় তাহলে কতগুলি বিষয় আসে। একটা হলো কোয়ান্টিটি অফ দি বার্ন ইউনিট, শুধু বিমান দুর্ঘটনা। আমরা কিছুদিন আগে এফআর টাওয়ার একটা দেখেছি বছর 4 আগে, সেখানে 8 তলাতে আগুন লেগেছে। তাহলে তার উপরে যারা আছে তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন, যে আগুন উপরে উঠছে, উনি ঝাঁপ দিতেও পারছেন না। এবং এছাড়া তো অনেক অনেক খবর হয়তো আমাদের কাছে আসেও না, বড় বড় আগুন লাগা। তাহলে আমি ইন জেনারেল আগুন লাগাটা আসলে কীরকম সেটা বলাটাই বোধহয় তথ্যটা পুরোটাই যাবে আর কি। তাহলে পারে বার্ন ইউনিটটার টার্ন ওভারটা বিগত বছরগুলিতে যদি 5 বছর আমরা যোগ করে একটা অ্যাভারেজ করে বছরে এতগুলি আসে, তাহলে পারে ওই রিস্ক ফ্যাক্টরটাকে করে আমাকে এটাকে এই বার্নের কোয়ান্টিটি, পেশেন্টের লোডটাকে সে নিতে পারে কিনা। এটা শুধু ঢাকামুখী হলে হবে না, সব আগুন তো ঢাকাতে লাগে না। আমাদের ফ্লাইংয়ের যদি প্রশ্ন আসে, সেখানে তো যশোরে সবচেয়ে ফ্লাইং ইনস্টিটিউটটার সেন্টারটাই যশোরে, এছাড়া বগুড়াতে আছে, এছাড়া চট্টগ্রামে আছে, তো সেখানে হাই মেশিনারিজগুলিও আছে। তাহলে সেইখানগুলির থেকে একটা যদি দুর্ঘটনা ঘটে, তাকে ঢাকাতে যদি আমি আনতে যে কী হবে এটা তো বলার কোনো অবকাশ নাই। তাহলে সেইখানে আমাকে অবকাঠামোটা গড়তে হবে। এবার অবকাঠামো বলতে কি, সুন্দর বিল্ডিংটা তো বোঝায় না, তার ভেতরে হাইলি টেকনোলজি সম্পন্ন ডাক্তার দরকার আছে, এই বিষয়ে ট্রেন্ড দরকার হলে তাদেরকে আমাদের বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। শুধু ডাক্তার দিয়ে হতে হবে না, তার প্যারামেডিক্স, তার নার্স, এমনকি তার যে ক্লিনার, তাকেও এই বিষয়ে স্পেশালাইজড একটা ট্রেনিং দিতে হবে। এবং আমাদের মেশিনারিজ, তথ্য প্রযুক্তি, অর্থ, এই সবগুলি সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে পারে এই অন্তত ঈপ্সিত সেবা দেওয়া সম্ভব হতে পারে বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে আরেকটি বিষয়, আসলে বিমান দুর্ঘটনার পরে যেহেতু আসলে সাম্প্রতিক ঘটেছে একটি দুর্ঘটনা, এর জন্য বিমান দুর্ঘটনাটাই বারবার নিয়ে আসছি। বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ব্যবস্থায় আমরা হাসপাতালগুলোর সক্ষমতা নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে উদ্ধার হওয়ার পর আসলে কোনো আলাদা গাইডলাইন আছে কি সাধারণ যাত্রী এবং পাইলটদের ক্ষেত্রে? জি জি, নিশ্চয়ই গাইডলাইন আছে। তবে আমি একটা পড়ার পরে কি করাটা উচিত তাৎক্ষণিকভাবে আমরা তো বিভ্রান্ত হয়ে যাই, সেটাকে আমাকে ঠিক তাই, সেগুলো আমরা আলোচনা করি। প্রথম কথা, উনি যে জামাটা বা এরকম কাপড়টি পরেছেন, সেই কাপড়টা আমি ইন জেনারেল বলছি, যাত্রীরা সেটা তো সাধারণ বিমানও হতে পারে। ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা ঘটেওছে, এই সাধারণ বিমানগুলি, যাত্রী বিমান যদি কেন সিল্ক টাইপের কাপড় পরেন, এটা তো কি ভয়ঙ্কর হবে, ওটা তো আগুনে পুড়ে শরীরের সাথে আটকে যাবে। সেই জন্য দুর্ঘটনার পর আমরা দ্রুত তাকে কাপড়টা খুলে ফেলার চেষ্টা করব। 2 হচ্ছে, মানে হাসপাতালে নিতে তো সময় লাগে, অ্যাম্বুলেন্স তো তাৎক্ষণিকভাবে রেডি থাকে না। তাহলে এইটুকু ভিড়েটা হাসপাতালে পৌঁছানো, ডাক্তার কাছে পৌঁছানোর আগেটুকু কি করা, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, এই তো ব্যাপারটা। তাহলে একটা হলো কাপড় দ্রুত খুলে ফেলবো। 2 হচ্ছে যে হাতের কাছে যেই পানিটা পাই না কেন সেই পানি দিব, এবং পানির পরিমাণ নিয়ে বলা আছে অন্তত 20 মিনিট আমরা পানিতে দিব। এখন হাতের কাছে বালতি আছে, টিউবওয়েল আছে, সাধারণ পানি আছে, যদি কিছু না থাকে, যদি গ্রামে পুকুর আছে, পুকুরে তাকে লাভ দিতে বলা আছে বা ফেলে দিতে বলা আছে, তাহলে আমরা 20 মিনিট ধরে যতটুকু সম্ভব পারি তাকে দিব। কারণ কি করবো না, ভুল করে আমরা যে কাজটা করি সেটা হাতের কাছে বরফ আছে, ঠান্ডা লাগবে বা ঠান্ডা পানি দিলে ভালো হবে, এটা করে ফেলি। এটা কোনো ক্রমে করা যাবে না। আমি আবারও বলছি, বরফ অথবা ঠান্ডা পানি বা গরম পানি দেওয়ার কোনোই অবকাশ নাই, তাতে ফ্রস্ট বাইট হয়ে আরও আশঙ্কা থাকে। অনেকে ডিমের কুসুম, সাদা অংশ, তো পেস্ট, এমনকি সিঁদুর বা এগুলি দেন, এগুলো কোনো ক্রমে করা যাবে না। ভেতরের যে রেডিয়েশনটা, গরমটা আছে, এইটার ফলে সেটা বাইরে যেতে পারা যাবে না। তাহলে পরে আমরা বলতে চাচ্ছি, কৃত্রিম কোনো কিছু লাগানো যাবে না। হাতের কাছে যদি সালফা সালাজিন জাতীয় ওই যে বার্নল টাইপ আছে, এটা তো হাতের কাছে সবসময় কেউ নেয় না, ইনসিডেন্টালে যদি পথে যাওয়ার সময় পাওয়া যায় তাহলে এটা লাগানো যেতে পারে। কিন্তু যেগুলি বিষয়ে না বলা আছে সেগুলি করা যাবে না। আর 2 হচ্ছে যে এই ব্যথায় যদি হাতের কাছে বালু থাকে, তাহলে বলা আছে বালুতে গড়িয়ে নিতে, তাতে এটা রিলিফ হতে পারে। এক আর 2 বলা আছে যে যদি হাসপাতাল আসতে দূরে হয়, হাত যদি এরকম থাকে, তাহলে হাতটাকে একটা ব্যান্ডেজ করে দেওয়া। আর হাতের কাছে সাধারণ কোনো কিছু না পেলে গজ টাইপের জিনিসের ভেতরে দিয়ে যদি অ্যান্টিসেপটিক টাইপ দিয়ে কোনোভাবে দেওয়া যায়, তাহলে অত্যন্ত সহনীয় হবে।
এবং হাসপাতালে যাওয়ার সময় আমাদের নিঃশ্বাসটা, এটা অত্যন্ত সংবেদনশীল অংশ, গলা বা বুক এগুলো যদি পুড়ে যায় তাহলে শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তাকে যতটুকু পোশ্চার দিতে হবে যেন তার শ্বাস প্রশ্বাসটা অন্তত এতটুকু যেন কার্যকর করে যেন হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এটার যেন তার মৃত্যুজনিত কারণ না হয়। যেমন দুর্ঘটনা ঘটার পরে আসলে সবাই বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। আমি যদি একটু জানতে চাই, এমন ক্ষেত্রে আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে আমার সামনে একজন দগ্ধ রোগী আছে, আমি বেসিক কি পদক্ষেপ নিতে পারি এবং এই বেসিক ট্রেনিংগুলো আসলে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কিনা আপনি একটু জানাবেন ছোট করে। জি, ধন্যবাদ। প্রথম কথা, গত দিনে যে আমরা দৃশ্যটা দেখেছি এটা আসলে মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা যারা এই বিষয়টা কিছু জানি না, আমরা দেখেছি ব্যাপক মানুষ ভিড় করেছে এবং ওনারা সেলফি তুলছে। এটা মনস্তাত্ত্বিক কষ্ট, এটা ভয়ঙ্কর, মানুষে মারা যাচ্ছে, তাকে দেখতেছে যে তার চলচ্চিত্র বানানো হচ্ছে। এতে কুৎসিত কি বিষয় হতো, ও তো মনস্তাত্ত্বিক কষ্টে হিসেবে মারা যাবে এবং তার আত্মীয় স্বজন দেখছে যে এগুলি খুবই অহরহ হচ্ছে এবং যার কোনো কাজ নাই এবং যে এগুলো কিছুই বোঝে না, অথবা সে কোনো বিশেষ কোনো গ্রুপের সে হয়তো নেতা টাইপের, সে যাচ্ছে, তার সাথে 100 জন তার এই শিষ্যরা যাচ্ছে। এতে তো এই তাকে যে রেস্কিউ করতে যে টিমটা যাবে তারা যেতে পারছে না এবং বারবার তাদেরকে সরানো যাচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর। ফলে যত দেরিটা হয়েছে তার কাছে যেতে, তত রেস্কিউ করতে দেরি হচ্ছে। তাকে রেস্কিউ করে আবার ফেরার সময় দেখেন আবার তাকে জটলা শুরু হচ্ছে। ফলে তাকে সিএমএইচ অথবা অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে অ্যান্টিসিপেটেড টাইম, এটাও বেড়ে গেছে। সুতরাং এই গণমাধ্যম থেকে এটিএন অত্যন্ত সংবেদনশীল একটি মাধ্যম। আমি একটা মাত্রা দিতে চাই যে যার কোনো কাজ নাই এবং যারা আমাদের এগুলো বুঝি না, দয়া করে কিছু না পারি ওই জায়গাটাকে খালি করে দিব, যেন যাদের কাজ, সেনাবাহিনী হোক, ফায়ার ব্রিগেড হোক বা অন্যান্য যারা যে সমস্ত এজেন্সিসগুলি এটার সাথে আছে, তারা যেন দ্রুত নিয়ে আসতে পারে। আপনি একটা ট্রেনিংয়ের কথা বলেছেন, সেটা হচ্ছে ফায়ার ফাইটিং। এটা আমাদের আসলে আরও বেশি করতে হবে। মানে কীভাবে আগুন লাগলে কার কী করণীয়। মানে আমি যাদেরকে বলেছি তারা আসলে কোনো কাজ জানেন না, কিন্তু তারা কিন্তু সম্ভাবনাময়। আমরা তাহলে যেগুলি ঝুঁকিপূর্ণ এলাকাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ফায়ার ফাইটিংটা শিখবো, যে আমি কতটুকু কাজ করতে পারি একটা ডাক্তার না হয়ে অথবা ফায়ার ব্রিগেডের কর্মী না হয়েও, এটা যদি শিখতে পারি। আর একটা হচ্ছে সিপিআর, ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের আসলে এই বিষয়গুলো করানো উচিত। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সাথে সাথে যারা চলে গেছেন তাদের জন্য আমাদের সহানুভূতি, তাদের আত্মা আল্লাহর কাছে থাকুক, তারা শান্তি পাক এবং যারা অসুস্থ তারা যেন দ্রুত ভালো হয়, এইটুকুই আমাদের প্রত্যাশা। একদম, এটা আমাদের সবার প্রত্যাশা। দর্শক, কাজী আর কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট দেখছিলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।